হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, এই অধ্যায়ের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটা রকেটের উপর বল এবং ত্বরণ নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনাতে দেখো, আমি একটা এখানে রকেটের একটা ছবি অঙ্কন করে রেখেছি। তো এটা একটা রকেটের ছবি। এখন এই রকেটের বিভিন্ন যে ছবি, যে বিভিন্ন পার্টগুলো আছে, সে পার্টগুলো একটু তোমরা দেখে নাও। তো এখানে আমি দিয়েছি রকেটের বিভিন্ন পার্ট এখানে অঙ্কন করা রয়েছে। এখানে হচ্ছে সম্মুখ ভাগ, এটা রকেটের, আর এটা হচ্ছে পিছনের দিক, এটা হচ্ছে এফ। এই এফ যে অংশটা, এটা একটা প্রকোষ্ঠ, এগুলো সবই এক একটা করে প্রকোষ্ঠ বা এক একটা করে ঘর। তো এই যে প্রকোষ্ঠ এফ লেখা আছে এখানে, এই এফটা হচ্ছে এই প্রকোষ্ঠে জ্বালানি রাখা আছে। এই জ্বালানি হিসেবে কি থাকে? তরল হাইড্রোজেন থাকে এখানে। জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন থাকবে। তারপর এখানে যে ও আর একটা প্রকোষ্ঠ রয়েছে, এই প্রকোষ্ঠের ভিতরে থাকবে এই জ্বালানিকে জ্বলতে দেওয়ার জন্য কিছু প্রভাবক। এই প্রভাবকটা কি? এই প্রভাবকগুলো হচ্ছে তরল অক্সিজেন। হাইড্রোজেনকে যদি জ্বালাইতে হয় তাহলে পরে কি লাগবে? অক্সিজেন লাগবে। তো এই যে জ্বালানিকে সাহায্যকারী হিসেবে আর একটা জ্বালানি রয়েছে। এই জ্বালানি হচ্ছে তরল অক্সিজেন, অথবা থাকতে পারে ওজোন, অথবা হাইড্রোজেন পার অক্সাইড। এই ধরনের পদার্থগুলো থাকতে পারে এবং এগুলো কিন্তু তরল। এটাও তরল। এই জ্বালানি যেটা ব্যবহার করতেছি হাইড্রোজেন, এটাও তরল হাইড্রোজেন। এখানে যেগুলো ব্যবহার করতেছি অক্সিজেন, তরল অক্সিজেন, তারপর তরল ওজোন এবং তরল হাইড্রোজেন পার অক্সাইড। এখন আমরা এখানে তরল পদার্থ কি জন্য ব্যবহার করতেছি? জ্বালানি হিসেবে তরলগুলো কি জন্য নিলাম? গ্যাসীয় পদার্থ হলিত হইতো, কিন্তু না, এই গ্যাসীয় পদার্থ জায়গা বেশি দখল করবে এবং তরল পদার্থটা জায়গা কম দখল করবে। যার জন্য আমরা এখানে, কারণ এখানে আমাদের উদ্দেশ্যটা কি, যে যাতে অল্প জায়গাতে বেশি পরিমাণে জ্বালানি অবস্থান করতে পারে এবং এই যন্ত্রটার বা এই ভেহিকলটার আয়তনটা যাতে ছোট হয়ে আসে। যার জন্য আমরা এখানে কিন্তু গ্যাস ব্যবহার না করে আমরা তরল ব্যবহার করব। এখন এই জ্বালানিগুলো যখনকার একটা ছিদ্রের মাধ্যমে এসে এই প্রকোষ্ঠে, জ্বালানি প্রকোষ্ঠে বা দহন প্রকোষ্ঠে যখনকার জমা হবে, তখন এখানে জ্বলে উঠবে। যখন জ্বলে উঠবে তখন এই গ্যাসগুলো কি ছিদ্র দিয়ে, এই যে একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে বের হয়ে আসবে। তো এখন যদি এখানে জ্বালানি যেভাবে ব্যবহার বের হচ্ছে, মনে করলাম যে ডিটি সময় ব্যবধানে একটা নির্দিষ্ট সময় যদি একটা নির্দিষ্ট পরিমাণ এই গ্যাস বের হয়, এখানে যেটা বের হবে সেটা হচ্ছে গ্যাস। যখন গ্যাসটা নিচ দিকে যখন বের হবে, তখন উপর দিকে একটা ধাক্কা সৃষ্টি হবে, ফলে রকেটটা উপরের দিকে এগিয়ে যাবে। তো মনে করলাম যে গ্যাসটা বের হচ্ছে, এই গ্যাসটার ভর হচ্ছে এম। এখন সেটা যদি ক্ষুদ্র সময় ব্যবধান, ডিটি সময় ব্যবধান নিয়ে আমরা চিন্তা করি, তাহলে পরে যে গ্যাসটা বের হচ্ছে সেটা হচ্ছে ডিএম। যার জন্য হচ্ছে ডিএম বাই, যে গ্যাসটা বের হয়েছে তার নির্গমনের হার ডিএম বাই হয়েছে ডিটি। ডিটি সময়ে নির্গমন গ্যাসের ভর হয়েছে ডিএম। অতি অল্প সময়ে অল্প সংখ্যক বা অল্প পরিমাণে গ্যাস বের হবে। এখন আমি এখানে দেখো দিয়েছি, এখানে এ লিখেছি, এখানে ভি লিখেছি। এখানে ভি দ্বারা নির্দেশ করতেছে যে এই রকেটটা যে বেগে উপরের দিকে গমন করে, সেটা হচ্ছে তার বেগটা হচ্ছে ভি। আর এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। বিভিন্ন সময় ত্বরণের মান বিভিন্ন হতে পারে। আর মনে করলাম এই টোটালটা, এই জ্বালানি সহ টোটাল এই রকেটের ভর হচ্ছে ক্যাপিটাল এম। জ্বালানি সহ টোটাল এই রকেটের ভর হবে কি? ক্যাপিটাল এম। মনে করলাম এই ক্যাপিটাল, তার ভর হচ্ছে কত? ক্যাপিটাল এম। তো এই জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, ত্বরণ হচ্ছে এ। নির্গমন গ্যাসের হার হচ্ছে কত? সবাই ব্যবধানে ডিএম বাই ডিটি। এখন আমরা এ থেকে আমরা কিভাবে পেতে পারি এর উপর ক্রিয়াশীল বল বা ধাক্কাজনিত বল এবং এর ত্বরণ, রকেটের ত্বরণ এবং এর ক্রিয়াশীল বলটা কিভাবে বের করতে পারি, সেটা এখন আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, এই রকেট কোথায় ব্যবহার করা হয়। এই রকেটকে মহাশূন্যে কোনো কিছু উৎক্ষেপণ করতে এই রকেট ব্যবহার করব। যেমন আমরা স্পেস স্টেশনে বা স্যাটেলাইট নিক্ষেপের কাজে আমরা এই রকেট আমরা ব্যবহার করে থাকি। তো এখন আমরা আলোচনা করব রকেটের উপর ক্রিয়াশীল বল এবং ত্বরণ নিয়ে। তো মনে করলাম এই রকেটের ভর কত ধরেছি, জ্বালানি সহ রকেটের ভর।
তাহলে কি লিখবো আমরা, মনে করি জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে ক্যাপিটাল এম, বেগ ক্যাপিটাল ভি এবং তাৎক্ষণিক ত্বরণ এ। জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি এবং তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে এ। এখন ডিটি সময় বা ডেলটি সময় ব্যবধানে একটা ডেলটি সময় নির্দিষ্ট সময় ব্যবধানে নির্গমন গ্যাস বা প্রকোষ্ঠ থেকে যে পরিমাণ গ্যাস বের হয়েছে তার ভর হচ্ছে এম। মনে করি ডেলটি সময় ব্যবধানে নির্গত গ্যাসের ভর ডেল এম। ডেলটি সময় ব্যবধানে নির্গত গ্যাসের ভর হয়েছে ডেল এম এবং বেগ হচ্ছে স্মল ভি। এটার ক্ষেত্রে ছিল ক্যাপিটাল ভি, এটার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে স্মল ভি। এখন এই সময় ব্যবধানে যে নির্গত গ্যাসের যে নির্গমন গ্যাসের হার, তাহলে লিখতে পারি আমরা নির্গমন গ্যাসের হার ডি ডেল এম বাই হচ্ছে ডেল এম বাই ডেল টি। এটা হচ্ছে নির্গমন গ্যাসের হার, এটা হচ্ছে আমাদের নির্গমন গ্যাসের হার। এখন এই গ্যাসটা যখন এদিকে যখন বের হবে, পিছন দিক দিয়ে যখন বের হবে, তখন উপরের দিকে একটা ধাক্কা সৃষ্টি হবে, তো এই যে নির্গমন গ্যাসের যে এদিকে যে গ্যাস বের হচ্ছে, তাহলে উপরে একটা বল লাভ করবে, এই বলটাকে বলবো আমরা ধাক্কা, আর এই ধাক্কাটাই হচ্ছে বল বা ধাক্কা। ইংলিশে এটাকে বলা হয় থ্রাস্ট, THRUST, থ্রাস্ট। এখন এখানে যে আমরা যেহেতু বল পেয়ে যাচ্ছি, তাহলে পরে আমরা এখানে পাবো কি, বলের ঘাত পেতে পারি। তাহলে বলের ঘাত, যেহেতু আমরা ডিটি সময় ব্যবধান নিয়ে কাজ করতেছি, যার জন্য আমরা লিখতে পারি যে রকেটের উপর প্রযুক্ত বলের ঘাত, তাহলে প্রযুক্ত বলের ঘাতকে আমরা যে অক্ষর দিয়ে প্রকাশ করব, যে এটা ইকুয়াল টু এফ ডেল টি। এটা এফটা কি, এই নির্গমন গ্যাসের ফলে উপরের দিকে যে পরিমাণ বল লাভ করলো সে হচ্ছে এফ। এখন আবার এখানে যে আমরা যে নির্গমন যে গ্যাসটা যেটা বের হচ্ছে, যে গ্যাসটা বের হচ্ছে তা হচ্ছে ডিটি, ডেলটি সময় ব্যবধানে যে গ্যাসটা বের হচ্ছে তা হচ্ছে ডেল এম। এই ক্ষেত্রে নির্গমন গ্যাসের ভরবেগ পাওয়া যাবে। আবার নির্গমন গ্যাসের ভরবেগ, নির্গত গ্যাসের ভরবেগ, এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, ভর ডেল এম ইন্টু ভি, যে বেগে বের হচ্ছে স্মল ভি। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে ডেলটি সময় ব্যবধানে যে নির্গত গ্যাসের ভর আমরা ডেল এম ধরেছি এবং বেগ ভি ধরেছি, সে এই ভিটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে নির্গত গ্যাসের ভরবেগ হচ্ছে এটা। এখন এই নির্গত গ্যাসের ভরবেগের পরিবর্তন এবং যে বলের ঘাত এবং ভরবেগের, এটাকে আমরা যদি যে গ্যাসের যেটা ভরবেগ পেয়েছি এটা যদি ভরবেগের পরিবর্তন ধরি, তাহলে পরে আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল টু ডেল এম টি, এটা আমরা লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি বলের ঘাত এটা ইকুয়াল টু ভরবেগের, নির্গত গ্যাসের ভরবেগের পরিবর্তন,
পরিবর্তন। তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারবো, বলের ঘাত কত পেয়েছি আমরা, জে ইকুয়াল টু কত, এফ ডেল টি। তাহলে আমরা লিখতে পারবো এফ ডেল টি, এটা ইকুয়াল টু কত পেয়েছি আমরা, গ্যাসের ভরবেগের পরিবর্তন কত, ডেল এম ইন্টু ভি। এখান থেকে দেখো আমরা এফ এটা ইকুয়াল টু কত লিখতে পারি, তাহলে এফ এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা ডেল এম বাই হচ্ছে ডেল টি ইন্টু ভি, এটা লিখতে পারি। এটা কি ডেল এম বাই ডেল টি হচ্ছে নির্গমন গ্যাসের হার, নির্গমন গ্যাসের হার। তাহলে এফ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এই ভিটা কি, এই ভিটা হচ্ছে যে বেগে এই গ্যাসটা নির্গত হয়েছে তার বেগ। এখন এফ ইকুয়াল টু, তাহলে আমরা এটা পেলাম, এই বলটা যেটা, এই বলটাই কিন্তু উপরের দিকে যে ধাক্কাজনিত যে বল বা ক্রিয়াশীল বল, এই বল। এখন যদি এখানে যদি এই রকেটের তাৎক্ষণিক ত্বরণ এ ধরেছি আমরা, তাহলে পরে রকেটের ভর কত ধরেছি আমরা, জ্বালানি সহ রকেটের ভর ধরেছি এম। তাহলে পরে আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি, বা এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এম এ, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, ডেল এম বাই হচ্ছে কত, ডেল টি ইন্টু ভি। এখন এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারি, অতএব ত্বরণ এ এটা ইকুয়াল টু কত, 1/m ইন্টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাহলে এখানে রকেটের উপর যে ত্বরণটা কাজ করছে সে ত্বরণটা হচ্ছে এটা, এই ত্বরণ হচ্ছে এটা। এখন অঙ্ক করার জন্য তোমরা এই ফর্মুলা ব্যবহার করবা, আবার এখানে এই ফর্মুলা ব্যবহার করবা। এটা হচ্ছে রকেটের উপর ক্রিয়াশীল ত্বরণ, এটা হচ্ছে রকেটের উপর যে ক্রিয়াশীল যেটা বল, সে বল। এখন যদি আমরা যদি এখানে যদি ওজন হিসেবে ক্রিয়া করি, ওজনকে যদি কল্পনাতে নিয়ে আসি, তাহলে পরে কি ঘটনা ঘটে দেখি। তাহলে আমরা এখানে যখন ওজন হিসেবে যখন আমরা ওজনকে বিবেচনা করব, তখনকার এই তার বলের যে মানটা সেটা কি হবে, বা লব্ধিজনিত বল কি হবে। রকেটের ওজন আমরা জানি ডাব্লু, এটা ইকুয়াল টু কত, এমজি। এটা হচ্ছে রকেটের হচ্ছে ওজন। এখন লব্ধি বল কত হবে রকেটের উপর, অতএব রকেটের উপর লব্ধি বল বা ঊর্ধ্বমুখী লব্ধি বল, এই লব্ধি বলকে যদি আমরা যদি এফ ড্যাশ দিয়ে প্রকাশ করি, তাহলে এফ ড্যাশ এটা ইকুয়াল টু কত হবে, এখান থেকে যে এখানে যে আমরা এফ পেয়েছি, এটা থেকে আমরা কি করব, ওজনটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে ঊর্ধ্বমুখী ধাক্কা মাইনাস ওজন। তাহলে রকেটের উপর লব্ধি বল এটা ইকুয়াল টু এফ ড্যাশ, এটা ইকুয়াল টু ঊর্ধ্বমুখী ধাক্কা মাইনাস হচ্ছে ওজন। আর এই ঊর্ধ্বমুখী ধাক্কা যেটা সেটা হচ্ছে এটা। এখান থেকে যদি আমরা যদি ওজনটাকে বাদ দিই, তাহলে পরে এটা পেয়ে যাচ্ছি। এখন আমরা জানি যে মহাশূন্যে জি এর কোনো মান থাকে না, জি ইকুয়াল টু 0। এক্ষেত্রে মহাশূন্যে যখনকার জি এটা ইকুয়াল টু যখনকার 0 হবে, সেই ক্ষেত্রে তখন ঊর্ধ্বমুখী ধাক্কা যেটা বা লব্ধি বল যেটা পাওয়া যাবে সেটা ইকুয়াল টু ডেল এম বাই হচ্ছে ডেল টি ইন্টু ভি। এটা হচ্ছে আমাদের, অতএব লিখতে পারি আমরা এফ ড্যাশ এটা ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল। তাহলে ঊর্ধ্বমুখী যে লব্ধি বল এবং এখানে যে ক্রিয়াশীল যে বল একই বল, যার জন্য আমরা জিটাকে আমরা বিবেচনাতে নিয়ে আসবো না। এখন আমি তোমাদের বলবো, এই যে রকেটটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বেগে গতিশীল হয়। যেমন পৃথিবী যখনকার নিচে যখন লো আর্থ অরবিট এলইও, এই লো আর্থ অরবিটে একরকম বেগ থাকে, তারপর এমইও অর্থাৎ মিডিয়াম আর্থ অরবিট, এই অরবিটে একরকম বেগ থাকে। তো দেখো বিভিন্ন স্থানে রকেটের বেগ, বিভিন্ন স্থানগুলো কোনগুলো
যখন পৃথিবী পৃষ্ঠ সংলগ্ন থাকে তখন এই জায়গাতে যে রকেটের যে প্লেসটা, এই স্থানটাকে বা এই অরবিটটাকে বলবো আমরা লো আর্থ অরবিট। যখন আরও কিছুটা উপরে যাবে তখনকার সেটাকে বলবো আমরা মিডিয়াম আর্থ অরবিট। এবং আরও যখনকার উপরে যাবে তখনকার সেটাকে বলবো আমরা জিও স্টেশনারি আর্থ অরবিট। আর এই স্থানগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে কত কত কিলোমিটার ডিস্টেন্সে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব, এবং তার বেগগুলো কোনগুলো সেটা নিয়ে। যখনকার এই পৃথিবী পৃষ্ঠে যখনকার অবস্থান করবে অর্থাৎ লো আর্থ অরবিট অর্থাৎ LEO, এই স্থানে এই জায়গাতে তার বেগটা যেটা হবে সেটা হচ্ছে 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে এখানে অবস্থান করবে। অর্থাৎ এখানে যে বেগটা সেটা হচ্ছে 7.8 কিলোমিটার পার সেকেন্ড। যখন মিডিয়াম আর্থ অরবিটে যাবে MEO তখনকার তার বেগটা কমে যায় কত হবে 3.1 কিলোমিটার পার সেকেন্ড। আর যখনকার GEO এই স্থানে যখন যাবে তখনকার এই স্থানে সাধারণত অ্যান্টিনা থাকে বা রেডিও স্টেশন ওখানে অবস্থান করে, এখানে তার কোনো বেগ থাকবে না। এবং এই স্থানগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে কত কত কিলোমিটার ডিস্টেন্সে অবস্থান করে সেটা নিয়ে এখন আলোচনা করব। এই LEO এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে এই স্থানের দূরত্বটা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে 160 কিলোমিটার। 160 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের উপর পর্যন্ত, 160 থেকে 2001 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃত এলাকা। এবং মিডিয়াম আর্থ অরবিটের যেটা নির্দেশ করে মিডিয়াম আর্থ অরবিট, এই মিডিয়াম আর্থ অরবিট যে ডিস্টেন্স নির্দেশ করে তা হচ্ছে 20,000 কিলোমিটার থেকে বেশ মোটামুটি 36,000 কিলোমিটার পর্যন্ত। তাহলে এটা কি লিখবো 20,000 কিলোমিটার থেকে উপরে, তার থেকে আরও উপরে। এবং জিও স্টেশনারি আর্থ অরবিট যে নির্দেশ করে সেটা হচ্ছে 36,000 কিলোমিটার পর্যন্ত। তা হচ্ছে এটা কি GEO, এই GEO হচ্ছে 36,000 কিলোমিটার উপরে অবস্থান করে। তাহলে এগুলো ছিল তাদের বেগ বিভিন্ন জায়গাতে। এইখানে বেশ মোটামুটি বেগের মানটা হচ্ছে 0। আর এগুলো হচ্ছে ডিস্টেন্স, পৃথিবী পৃষ্ঠ থেকে এর ডিস্টেন্স কতটুকু বিস্তৃত সেটা হচ্ছে 160 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। আর মিডিয়াম আর্থ অরবিট হচ্ছে 20,000 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটারের নিচে যে জায়গাগুলো থাকবে সেইগুলো। আর জিও স্টেশন আর্থ অরবিট যেটা নির্দেশ করে সেটা হচ্ছে 36,000 কিলোমিটার পর্যন্ত বা তার উপরে। তাহলে পরে আমরা প্রথমে দেখলাম কি একটা রকেটের ভর m এবং বেগ v এবং তাৎক্ষণিক ত্বরণ ধরলাম। তারপর ডেলটি সময় ব্যবধানে নির্গত গ্যাসের ভর হচ্ছে ডেল m এবং বেগ হচ্ছে v। তারপর নির্গত গ্যাসের হার হচ্ছে ডেল m বাই ডেলটি। তাহলে রকেটের উপর প্রযুক্ত বলের ঘাত হচ্ছে F ডেলটি। যদি এই এফটা কি করবে উপরের দিকে যেটা বল কাজ করবে সেই বলটা কেন কাজ করবে নিচের দিকে যখনকার কোনো গ্যাস যখনকার নির্গত হবে সেই ক্ষেত্রে। এখন নির্গত গ্যাসের ভর বেগ ডেল m v, তারপর বলের ঘাত হয়েছে নির্গত গ্যাসের ভর বেগের পরিবর্তনের সমান। অর্থাৎ এটা হচ্ছে যে ইকুয়াল টু হচ্ছে ডেল m v, অর্থাৎ F ডেলটি এটা ইকুয়াল টু ডেল m v। এখান থেকে আমরা F বের করেছি। এখন F ইকুয়াল টু আবার যখনকার রকেটের ভর যখনকার ক্যাপিটাল M এটা ধরেছি সেক্ষেত্রে তখনকার F ইকুয়াল টু m a এটা ইকুয়াল টু এটা পেয়েছি। এখন এখান থেকে আমরা ত্বরণ বের করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে রকেটের ত্বরণ, এটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত যে ক্রিয়াশীল বল সেই বল। এখন গাণিতিক প্রবলেম সলিউশন করার জন্য এই ফর্মুলাগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, অঙ্ক করার জন্য এগুলো আমাদের ব্যবহার করতে হবে। এদের একক যেটা বলের যেটা একক, এখানেও সেই একক নিউটন পাওয়া যাবে। এখানে যে ত্বরণের মান পাওয়া যায় ত্বরণের একক পাওয়া যাবে ওই মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাওয়া যাবে এককে। তো ঠিক আছে, থ্যাংক ইউ আজকের সকলকে।